ম্যাথ দেখে যারা ভয় পেয়ে দূরে সরে যাচ্ছে না, আমি বলবো দূরে সরে যেও না, কারণ সিলেকশন নিতে গেলে তোমাকে ম্যাথ শিখে সিলেকশন নিতে হবে। আর এফবিআই এখানে ক্রান্তিকারী রূপে ম্যাথ তোমাদেরকে শিখিয়ে দেবে। ম্যাথ পারবে না এটা কখনো হতে পারে না, এটা হতে দেবো না। যদি তোমার ভেতর জেদ এবং জনুন থাকে, হ্যাঁ আমাকে কিছু একটা করে দেখাতে হবে, তো 100% তুমি পারবে। ফিউচার ব্রাইট পরিবারের সকল সদস্য জানাই অসংখ্য ধন্যবাদ। তা তোমাদের যে এনটিপিসি এক্সামের যে সিরিজ চলছিল, আজ তার কিন্তু তোমাদের 6 নম্বর সিরিজ চলছে। অলরেডি কিন্তু 5টি সিরিজ দেওয়া আছে, যারা দেখোনি বলবো অবশ্যই কিন্তু প্লেলিস্ট থেকে দেখে নেবে। এই কারণে যে এনটিপিসি এক্সামে কোন টাইপের প্রশ্ন আসতে চলেছে এবং কিভাবে আমরা এক্সামে 3 থেকে 4 সেকেন্ডের মধ্যে ম্যাথ সলভ করতে পারি, সমস্ত টেকনিক কিন্তু অলরেডি কিন্তু দেওয়া আছে। সবাইকে রিকোয়েস্ট করবো যে 5টি ক্লাসে কিন্তু অবশ্যই দেখে নেবে, কারণ সিলেকশন নিতে গেলে তোমাদের কিন্তু মেহনত করতে হবে এবং সাথে স্মার্টনেস ওয়ার্ক জানতে হবে, তবেই কিন্তু তুমি সিলেকশন পাবে। তা চলো এবার প্রথম প্রশ্ন আমরা যাই। দেখো আমাদের প্রথম প্রশ্ন কি রয়েছে। দেখো প্রথম প্রশ্ন বলেছে, দেখো এই টাইপের প্রশ্ন সিম্পলিফিকেশন কিন্তু তোমাদের এনটিপিসি এক্সামে কিন্তু থাকবেই। আমি বারবার প্রতিটা ক্লাসে বলি যে সিম্পলিফিকেশন থেকে কিন্তু দুটো প্রশ্ন অবশ্যই তোমরা পাবে। দেখো তাহলে কিভাবে এই টাইপের প্রশ্ন তুমি ফার্স্ট সব থেকে সলভ করতে পারো। তা তোমরা সবাই কি করবে, দেখো 99% স্টুডেন্ট যেটা করবে যে এর সাথে এর যোগ করবে, যোগ করে বিয়োগ করবে, যা হবে তার সাথে এটা যোগ করবে, তাই তো? কিন্তু এভাবে নয়, কারণ তোমাকে 5G কনসেপ্ট জানতে হবে যে কিভাবে আমি এই টাইপের প্রশ্ন না তাড়াতাড়ি সলভ করতে পারি। দেখো তোমরা কিভাবে সলভ করবে, এখানে তোমরা ডিজিটাল সাম ইউজ করো অর্থাৎ ডিএসি ইউজ করবে। যে দেখো এখানে পয়েন্টের পরে 2 ঘর রয়েছে, এখানেও পয়েন্টের পরে 2 ঘর রয়েছে, এখানেও 2 ঘর, তাহলে এখানেও 2 ঘর করে নাও। দেখো এইসব ক্ষুদ্র ক্ষুদ্র কিছু জিনিস না তোমাদেরকে ভালো মতো করে আগে জানতে হবে, বোঝা গেছে? তাহলে দেখো সবাইকে পয়েন্ট পরে 2 ঘর 2 ঘর করে নিয়েছি। এবার আমি এর ইউনিট ডিজিট ধরে সলভ করবো। দেখো তাহলে এখানে দেখো এই কত আছে, এখানে আমার দেখো এখানে তো আমাদের 0 রয়েছে সবার শেষে, তার 0 ইউনিট ডিজিট থাকলে তাহলে ওটা ক্যান্সেল আউট করে দাও, তাহলে ওটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই, বাদ দিয়ে দাও ওকে। তাহলে এখানে 1 আর 3 যোগ করলে কত হচ্ছে, বলবে 4 হচ্ছে, মাইনাস এখানে ইউনিট কত আছে আমাদের 8, ব্যাস তাহলে এখানে মাইনাসটা বসিয়ে দাও, মাইনাস আছে মাইনাস বসিয়ে দেবো। তাহলে এবার 4 কে 14 ধরো, 14 থেকে যদি 8 বাদ দাও তাহলে কত হচ্ছে 6। তার মানে তোমাদের একক ঘরের সংখ্যা মানে ইউনিট ডিজিট আমরা কত পেয়ে গেছি, বলবে 6 পেয়ে গেছি। তাহলে এবার আমরা দেখবো যে 4টে অপশনের মধ্যে কোথায় আমাদের একক ঘরের সংখ্যা 6 রয়েছে। 6 দেখো একমাত্র আমাদের অপশন বি রয়েছে, তার মানে বি কিন্তু আমাদের কারেক্ট আনসার চলে আসবে। বোঝা গেছে যে এই টাইপের প্রশ্ন, দেখো এই প্রশ্নটা কিন্তু তোমাদের এনটিপিসিরই প্রশ্ন। তার মানে এখন থেকে যদি তোমাদের এই টাইপের প্রশ্ন আসে, তোমরা সবার প্রথমে কি করবে, অ্যাট ফার্স্ট যে ইউনিট ডিজিটটা একবার চটজলদি কয়েক সেকেন্ডের মধ্যে দেখে নেবে, তুমি আরামসে তোমাদের প্রশ্ন সলভ হয়ে যাবে। চলো তাহলে এবার পরবর্তী প্রশ্ন দেখে নি। দেখো 2 নম্বর প্রশ্ন কি বলেছে। দেখো আজকের ক্লাসটা কিন্তু তোমাদের টপ লেভেলের প্রশ্ন নিয়ে আসা হয়েছে, রেলওয়ের সমস্ত এক্সাম প্লাস এসএসসির কয়েকটি প্রশ্ন নিয়ে আসা হয়েছে, যে প্রশ্ন তোমাদের এনটিপিসি এক্সামের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ বলবো। দেখো প্রশ্ন কি বলেছে, এটা এই প্রশ্ন কিন্তু তোমাদের আরপিএফ এসআই 2024 এর প্রশ্ন। বলেছে অনুষ্কা বার্ষিক এত পার্সেন্ট চক্রবৃদ্ধি সুদে এত টাকা বিনিয়োগ করেছিলেন, যা বার্ষিক চক্রবৃদ্ধি হারে বৃদ্ধি পেয়েছে। বেশ ভালো কথা। বলেছে যদি এন বছর পর সে এত টাকা পায় তাহলে এন এর মান কত। দেখো তোমাদেরকে আমি বারবার প্রত্যেকটা ক্লাসেই বলি যে চক্রবৃদ্ধি সুদের অঙ্কে যদি তোমাদের টাইম এবং আর এর মান যদি বের করতে বলে, তোমরা সবসময়ের জন্য কি লজিক অ্যাপ্লাই করবে, যে পি ইজুকাল টু এ, পি ইজুকাল টু এ, ব্যাস। পি বলতে কি প্রিন্সিপাল মানে আসল টাকা, এ বলতে অ্যামাউন্ট মানে সুদ আসল টাকা। তাহলে এখানে পি কত বলেছে তোমাদের 6400, ব্যাস 6400 লক্ষ। পি বলতে কত তোমাদের 7056, ব্যাস আরামসে এখানে লিখে দাও। এবার এই দুটো সংখ্যাকে কি করতে বলেছিলাম, আশা করি যারা ক্লাসগুলো দেখেছো অবশ্যই তাদের মাইন্ডে রয়েছে, তারা হয়তো এতক্ষণ সলভও করে ফেলেছো, কারণ 2 সেকেন্ড লাগে এই টাইপের প্রশ্ন সলভ করতে, তাই না? তাই তো। তাই দেখো এখানে এবারে এই দুটোকে এমন ভাবে ক্যালকুলেশন করবে যেন স্কোয়ারে, কিউবে, ফোরে এরকম আসবে। তাহলে দেখো আমাদের এখানে ক্যালকুলেশন করার দরকার নেই, আমরা ডাইরেক্টলি এখানে দেখতে পাচ্ছি যে 6400 হচ্ছে আমাদের কি 80 বর্গ, আর 7056 হচ্ছে কত আমাদের 84 বর্গ। দেখো বর্গ কিভাবে ফার্স্ট তোমরা ক্যালকুলেশন করবে এরও অলরেডি কিন্তু ক্লাস দেওয়া আছে, যারা দেখোনি অবশ্যই দেখে নিও। তাহলে এবার দেখো এই যে পাওয়ারের যে সংখ্যাটা থাকে, এই যে পাওয়ারের যে সংখ্যাটা রয়েছে এটাকে কি বলবো আমরা, টাইম। দেখো পাওয়ারের যে সংখ্যাটা থাকে সেটা হচ্ছে কি আমাদের টাইম বলা হয়। তাহলে টাইম ক বছর, টাইম দেখো আমাদের 2 বছর, আর 2 বছর দেখো আমাদের অপশন এতেই রয়েছে। বোঝা গেছে? দেখো তোমরা যদি এখানে এই যে 5% বের করতে চাও, মানে আর এর মানটা, আর এর মান কিভাবে বের করবে, দেখো তোমাদের এখানে আসল 80 টাকা, সুদ আসলে হয়ে গেছে 84 টাকা, তাহলে সুদ ক টাকা হয়েছে, বলবে 4 টাকা। কত টাকায় হয়েছে, 80 টাকায়। তাহলে 100% মানে 100%-এ কত হচ্ছে, 0 0 কাটো, 2 দিয়ে কেটে দাও 4, 2 দিয়ে কাটলে 2 চলে আসছে, 4 2 8, 2 দিয়ে কেটে দাও 5, দেখো 5% পেয়ে গেছো। বোঝা গেছে? তার মানে আমরা আর এর মানও এইভাবে বের করতে পারবো এই লজিকে, টাইমের মানও আরামসে বের করতে পারবো। ক্লিয়ার সবার?
তাহলে চলো এবার নেক্সট প্রশ্ন দেখে নাও। দেখো আজকে একটু ফাস্ট, মানে একটু ফাস্ট তোমাদেরকে সলভ করাবো, কারণ তোমাদের অনেকটা ফাস্ট সলভ করতে হবে, এই কারণে প্রশ্ন সংখ্যা আজকে আমাদের ভালোই রয়েছে, যে কারণে কিন্তু তোমাদের কিন্তু ফাস্ট সলভ করানো হচ্ছে। তোমরাও সাথে নিজেদেরকে স্পিড বাড়াও। স্পিড কবে বাড়াবে? এখন নিতে পারবে, এটাই তো তোমাদের স্পিড বাড়ানোর সুবর্ণ সুযোগ। কারণ সিলেকশন নিতে হবে, কারণ আমাদের টার্গেট কি? মেন সিলেকশন নেওয়া, স্মার্টনেস ভাবে ম্যাথ সলভ করবো 3 থেকে 4 সেকেন্ডের মাধ্যমে, সিলেকশন আপনা আপনি হবে। হ্যাঁ দেখো 3 নম্বর কি বলেছে, বলেছে একটি সিলিন্ডারের উচ্চতা বলে দিয়েছে এত সেমি, আর বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল বলেছে এত সেমি। বলেছে যে সিলিন্ডারের আয়তন কত হবে। দেখো সিলিন্ডারের আয়তন বের করতে বলেছে। পরিমিতির অঙ্কে তোমাদেরকে বারবার বলেছি যে পরিমিতির অঙ্কে যা তোমাদের দেবে তোমরা কি করবে, তারই ফর্মুলা এখানে অ্যাপ্লাই করবে। এখানে বলেছে যে পৃষ্ঠতলের ক্ষেত্রফল, তাহলে আমরা কি করব, পৃষ্ঠতলের ক্ষেত্রফলের ফর্মুলায় অ্যাপ্লাই করব। আচ্ছা বলেছে কি আমাদের একটি সিলিন্ডার, সিলিন্ডার বলতে কি আমাদের চোঙ, তাহলে চোঙ তো আমাদের কিরকম হয়, এরকম হয়। হ্যাঁ চোঙ হচ্ছে আমাদের এরকম, ধরো এটাই ধরো না চোঙ, তাহলে চোঙেরা কি বলেছে আমাদের পৃষ্ঠতলে বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল, মানে এই পাশটা, তাহলে এই পাশটা নিচেরটা কি আমাদের বৃত্ত, তাহলে বৃত্তের পরিধি ফর্মুলা 2πr, ব্যাস এর সাথে কি করবো আমরা এই হাইটটাকে গুণ করে দেবো, মানে 2πrh হয়ে গেল আমাদের কি সিলিন্ডারের বক্রপৃষ্ঠের ক্ষেত্রফলের ফর্মুলা। তাহলে এই বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল মানে কত, বলবে 528। ব্যাস এবার আরামসে একে সলভ করে দাও। 2 পায়ের মান কত, বলবে 22/7, আর এর মান তো নেই, তাহলে আর কে বসিয়ে দাও। এইচ এর মান বলে দিয়েছে আমাকে, এই যে উচ্চতা 14, ব্যাস 14 লেখো, 528 বসিয়ে দাও। এই নাও 7 × 14 ক্যালকুলেশনটা করবে। হ্যাঁ 22 × 44, 44 12 কত হয় আমাদের, বলবে 44 × 44 আর 44 × 88 মানে 528। তাহলে 2 দিয়ে কেটে দাও 6, তাহলে দেখো এখানে কি পেয়ে গেছি আমরা, আর এর মান 6 পেয়ে গেছি। এবার চেয়েছে কি আমাদের সিলিন্ডারের আয়তন, আর আয়তনের ফর্মুলা কি হয় আমাদের πr²h, পায়ের মান বসিয়ে দাও 22/7, আর এর মান কত এখানে পেয়েছি 6, তাহলে আর এর মাথায় যেহেতু স্কোয়ার আছে তাহলে 6 এর স্কোয়ার একবারে 36 করে দেবো, আর এইচ এর মান তো এখানে আমরা জানি 14, ব্যাস চলো এখানে 14 বসিয়ে দাও। কাটো এবার 7 × 14, তাহলে 22 × 44 কিংবা 36 × 72, 72 এর সাথে 22 গুণ করবো, তাহলে কত চলে আসছে আমাদের, বলে 1584, ব্যাস 1584, তাহলে আমাদের কারেক্ট আনসার, যেটা দেখো আমাদের অপশন বিতে রয়েছে। ক্লিয়ার সবার? দেখো ক্যালকুলেশন সবারই ফাস্ট থাকা দরকার, কারণ ক্যালকুলেশন যদি ফাস্ট নাই থাকে তুমি কিভাবে ম্যাথ তাড়াতাড়ি সলভ করবে, এই কারণে সবাইকে আগে বলবো ক্যালকুলেশন ফাস্ট করতে হবে সবাইকেই। দেখো 4 নম্বর প্রশ্ন কি বলেছে, আরে এই প্রশ্নটাই কিন্তু তোমাদের আরপিএফ কনস্টেবল 2025-এর, তো কিভাবে ফাস্ট সলভ করবে দেখো শানদার প্রশ্ন। দেখো যদি আমরা 1/25 করি, 1/25, হ্যাঁ তাহলে তোমরা 100 করে নাও, 100কে যদি 25 দিয়ে ভাগ করি তাহলে কত হয়, বলবে আমাদের 4 হয়, তাই না, 4 25 100। তাহলে দেখো পয়েন্টকে যদি তুলে দাও উপরে তাহলে কত চলে আসবে, 100 হয়ে যাবে। তাহলে পয়েন্টকে যদি উপরে তুলে দিই 100 আসবে, তাহলে 100কে যদি আমি 25 দিয়ে কাটি তাহলে কত হবে, 4 হবে। তাহলে একবারে আমরা কি করবো, এখানে 4 লিখে দেবো। হ্যাঁ তাহলে দেখো এখানেও তো সেম তাই, যেখানে পয়েন্ট তুলে উপরে কত হবে 1000, তাহলে 1000কে যদি আমি 125 দিয়ে কাটি তাহলে কত হবে আমাদের 8 হবে। হ্যাঁ তাহলে এখানেও তাই, ওপরে কি পয়েন্ট তুলে দিয়ে 4টে জিরো বসিয়ে দেবে, তাহলে ব্যাস একে কাটবে, তাহলে কত চলে আসবে, বলবে 16 চলে আসবে। হ্যাঁ তাহলে 0.5 মানে কত চলে আসবে আমাদের এখানে 2 চলে আসবে, আর 0.2 মানে কত চলে আসছে 20 চলে আসছে। ক্লিয়ার? তাহলে এবার একে করো, দেখো কত চলে আসছে আমাদের এখানে, দেখো 4 আর এখানে 8 দুগুণ কত হচ্ছে 16, তাহলে 16 আর 4 20, 20 আর 4 16 হচ্ছে কত 64, তাহলে 20 আর 64 যোগ করলে কত চলে আসছে 84 মাইনাস 20 আর এখানে -2 মানে -22, তাহলে 84 থেকে 22 বাদ দিয়ে দাও, চলে আসবে কত 62, আর 62 চলে আসছে তোমাদের কত, কোথায় দেখো অপশন ডি, মানে অপশন ডি, তাহলে তোমাদের কারেক্ট আনসার চলে আসলো। ক্লিয়ার সবার? দেখো যদি তোমাদের ক্লাসটা ভালো লাগে অবশ্যই বলবো যে একটি পেয়াসা কমেন্ট, লাইক এবং শেয়ার করতে ভুলো না। দেখো তোমাদের জন্য কিন্তু এত সুন্দর প্রশ্ন, এত সুন্দর কন্টেন্ট জাস্ট বাছাই করা নিয়ে আসা হয়, যাতে করে কি তোমরা এক্সামে এই টাইপের প্রশ্ন, এনটিপিসি তো আসবে তো এক্সামে 100% শিওর, এবং তোমরাও যাতে 3 থেকে 4 সেকেন্ডের মধ্যে সলভ করতে পারো। তাহলে অবশ্যই জাস্ট একটা লাইক, কমেন্ট আর শেয়ার অবশ্যই করে দেবে, যাতে সবাই না এই ধরনের শানদার টেকনিক শিখে নিতে পারে। দেখো এই নাও 5 নম্বর প্রশ্ন, দেখো প্রত্যেকটা প্রশ্ন দেখেছো কোয়ালিটি প্রশ্ন। হ্যাঁ বলেছে যে এর সপ্তম পদ পর্যন্ত মান কত হবে, সপ্তম পদ পর্যন্ত মান কত হবে। দেখো এই প্যাটার্নের প্রশ্ন দেখো আরপিএফ কনস্টেবল 2025-এ তুলেছে। রেলওয়ে এক্সামিনের মাথায় যেহেতু একবার এই টাইপের প্রশ্ন এসেছে, কিন্তু আপকামিং এক্সামে গুলো তো এই প্যাটার্নের প্রশ্ন থাকবেই থাকবে। হ্যাঁ হয়তো শুধু ডাটা চেঞ্জ করে দেবে পরের জন্য। হ্যাঁ তো দেখো সব থেকে ফার্স্ট ক্যালকুলেশন, দেখো তোমরা এই যে প্রশ্নটা দিয়েছে না তোমাদের আরপিএফ কনস্টেবলে, তোমরা উইথাউট পেন পেপার ছাড়াও ম্যাথ সলভ করার প্রয়োজন নেই, ডাইরেক্ট অপশন থেকে বলতে পারো কি করে না। দেখো আমাদের এখানে ধরো তুমি এটা প্রথম পদ, এটা দ্বিতীয় পদ, এটা তৃতীয় পদ, এভাবে আমি যাবো। হ্যাঁ
তাহলে দেখো প্রথম পদে আমাদের পয়েন্টে পরে একটা সংখ্যা, দ্বিতীয় পদে দুটো সংখ্যা, তৃতীয় পদে পয়েন্টে পরে তিনটে সংখ্যা। তাহলে যখন আমি সপ্তম পদে যখন আসবো তখন পয়েন্টের পরে নিশ্চয়ই আমার কটা সংখ্যা থাকবে? 7টা সংখ্যা থাকবে, তাই নয় কি? উপস্থিত বুদ্ধি লাগাও। আবার কবে লাগাবে উপস্থিত বুদ্ধি? এটাই তো রাইট টাইম তোমার উপস্থিত বুদ্ধি লাগানোর, তোমার প্রতিভা দেখানোর, যে আমি আমি এতটা জানি, ব্যাস লাগাও এখানে। বোঝা গেছে? সঠিক জায়গায় নিজের প্রতিভা দেখাও। বোঝা গেছে? তাহলে দেখো পয়েন্টের পরে আমার 7টা ঘর কোথায় হচ্ছে দেখে নিই একটু আমরা। দেখো পয়েন্টের পরে এখানে কটা হচ্ছে? 3 3 6টা রয়েছে, তাহলে কাটোকে ক্যান্সেল আউট করে দাও। 3 3 6 ক্যান্সেল আউট করে দাও। আচ্ছা 3 3 6 আর 7, এই 7টা আছে। পয়েন্টটা চেক করে নিই আমরা। আচ্ছা পয়েন্টটা কত আছে? দেখো 3 3 6 আর 2 8টা আছে। ব্যাস দেখো আমরা শুধু জাস্ট কি করলাম, আমরা পয়েন্টগুলোকে একটু দেখলাম। দেখো আমাদের অপশন সি কারেক্ট আনসার বেরিয়ে গেছে। আমরা কি ম্যাথ সলভ করলাম? এই কারণে কিছু কিছু ম্যাথ থাকে যে প্রশ্নে আমাদের সলভ করার প্রয়োজন নেই, যার সাথে একটু উপস্থিত মাইন্ডের প্রয়োজন। যদি সলভ করতে চাও, দেখো আমাদের কত চলে এসেছে এখানে? 8, তাই নয় কি? 8। তোমরা এখানে ডিটা সামও ইউজ করতে পারো, যে দেখো 8 8 8 8 8 রয়েছে কত পর্যন্ত? 7 পর্যন্ত। তাহলে 8 এর সাথে যদি আমরা 7 গুণ করে দিই, 7 8 56, 56 মানে কত চলে এসেছে আমাদের? 2। তাহলে দেখো তো এবার আমরা কি করবো, যে কার ডিটা সাম দেখবে 2 আসছে। দেখো আমরা অপশন সিটাই দেখো চেক করে নিই। দেখো 8 আর 9 9 এসে কেটে দাও। হ্যাঁ 0 9 9 করে আসবে, আমরা কি করব? ক্যান্সেল আউট করে দেবো। তাহলে 8 3 8 কত হচ্ছে আমাদের? 24 24 24 4 8 32। হ্যাঁ 32 4 8 আর 16। আচ্ছা 16 4 8 32 হয়েছে। 32 আর এদিকে 7 চলে আসছে কত আমাদের? 32 আর 7 39 39 আর 5 চলে এসছে। হ্যাঁ 39 মানে 39 কত চলে আসবে আমাদের? 44 চলে আসছে না? 44 চলে আসছে। 44 যদি চলে আসে, 44 মানে 4 আর 4, 4 আর 4 যদি অ্যাড করে দিই তাহলে তো আমাদের 8 চলে আসছে না? আমাদের 2 আসতে হচ্ছে। দেখো 2 কোথায় আসছে? তাহলে 2 এটাতেই আসবে তো 2 আমাদের। যে 8 8 16 16 আর 8 চলে আসছে আমাদের 24 24 আর এখানে আমরা যদি 24 আর যদি 5ই নিই, 24 আর 5 কত চলে আসছে আমাদের? 24 আর 5 29। আচ্ছা 29 29 আর এখানে 8 7 15, তাহলে 29 আর 15 যদি আমরা অ্যাড করে দিই তাহলে তো সেম তো আমাদের 44ই চলে আসছে। হ্যাঁ 44ই চলে আসছে। 44 যদি 4 4 8 চলে আসবে এখানে আমাদের। হ্যাঁ 8 চলে আসছে। আমাদের কত আসতে হবে? আমাদের আসতে হবে 2। তাহলে পুরোটাই অ্যাড করে দাও না, পুরোটাই অ্যাড করে দাও। দেখো 44 যদি চলে আসে তাহলে এখানে এটাকে আমরা 8 আর আচ্ছা 3 তো এখানে বাকি রয়েছে না, 3 কে আমরা অ্যাড করিনি। ঠিক, তাহলে 44 আর 3 যোগ করলে চলে আসছে কত আমাদের? 44 আর 3 যোগ করলে চলে আসবে আমাদের 47। 47 কে যদি তুমি এবার অ্যাড করো, দেখো 47 এ যদি ইউনিট ডিজিট অ্যাড করো তাহলে তোমার 2 চলে আসছে। দেখো এই যে 2 আমাদের আসতে হবে ডিজিটের সাম, দেখো এখানে 2 চলে আসছে। ক্লিয়ার হয়েছে? এবার দেখো সবারই তুমি অ্যাড করে দাও, অ্যাড করে দেখো ডিজিটাল সাম যদি ইউজ করো দেখবে 2 চলে আসবে। বোঝা গেছে? এবার কনসেপ্ট ক্লিয়ার হলো তো? চলো এবার নেক্সট প্রশ্ন দেখো। নাও 6 নম্বর প্রশ্ন দেখো কি বলেছে। বলেছে এতকে 24 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হবে? হ্যাঁ এতকে 24 দিয়ে যদি ভাগ করি তাহলে আমরা কি সবগুলোকে গুণ করে 24 দিয়ে ভাগ করবো? না, তুমি প্রত্যেকটা সংখ্যাকে 24 দিয়ে ভাগ করো না। যে 49কে 24 দিয়ে যদি ভাগ করো তাহলে রিমাইন্ডার কত আসবে? বলবে 24 দুগুণ 48 আর 1 49, মানে 1 রিমাইন্ডার আসবে। 51কে 24 দিয়ে ভাগ করো, রিমাইন্ডার কত আসবে? বলবে 24 দুগুণ 48 আর 3, মানে 3 আসবে। তা ঠিক তেমন ভাবে 54কে 24 দিয়ে ভাগ করবে, 6 রিমাইন্ডার আসবে। এখানে 13 রিমাইন্ডার আসবে, এখানে 3 রিমাইন্ডার আসবে। তাহলে এবার এদের সবাইকে গুণ করে দাও, যে 3 6 18, 18কে 18, 3 18 54। তাহলে আমি যদি এই যে 3টাকে গুণ করে কত পেয়েছি? 54। 54কে আমি আবার 24 দিয়ে ভাগ করব, তাহলে রিমাইন্ডার কত পাবো? 6। 6 এর সাথে এবার এই 13 গুণ করে দেবো। ব্যাস দেখো ছোট করে নিলাম, বুঝেছো? তাহলে 6 13 কত হচ্ছে আমাদের? বলবে 78। 78কে যদি 24 দিয়ে ভাগ করি তাহলে রিমাইন্ডার কত চলে আসছে আমাদের? বলবে 3 24 72, 72 আর 6 78, মানে রিমাইন্ডার 6 আসবে। আর 6 দেখো আমাদের অপশন ডি তে। দেখো তোমরা মুখে মুখে সলভ করতে পারো উইথাউট পেন পেপার ছাড়া। বোঝা গেছে? মজা আসছে? চলো তাহলে নেক্সট প্রশ্নে যাই। দেখো 7 নম্বর প্রশ্ন কি রয়েছে। প্রত্যেকটা প্রশ্ন না ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো বলেছে একটি আয়তকার প্লটের কর্ণ। হ্যাঁ একটি আয়তকার প্লট বলে দিয়েছে। আয়তকার যদি প্লট বলে দেয় আমাদের, যার কর্ণ বলে দিয়েছে এটা কত বলেছে আমাদের? 37 মিটার। আর আমরা দেখো কি জানি যে কর্ণের ফর্মুলা কি আয়তক্ষেত্রে? আয়তক্ষেত্রের কর্ণের ফর্মুলা হচ্ছে √ওভার দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার।
তাই তো? তাহলে এই কর্ণ মানে কত বলবে 37 বলেছে। এবং ক্ষেত্রফল, আচ্ছা ক্ষেত্রফলের ফর্মুলা কি? ক্ষেত্রফলের ফর্মুলা বলবে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। ব্যাস কত বলেছে আমাদের 420। তাহলে এবার বলো তোমরা এই যে রুটটা আছে না, রুটটাকে যদি তুলতে হয় তাহলে নিশ্চয়ই আমাকে বর্গ করতে হবে, তাহলে এখানেও বর্গ করতে হবে। আর না হলে এরকমও করতে পারে যে রুটকে তুলে ওপাশে দিয়ে দিলে কি হয়ে যাচ্ছে, বর্গ হয়ে যাচ্ছে। তাহলে এই রুটটা কিন্তু আর এখানে থাকছে না, কারণ যদি আমি বর্গ করে দিই তাহলে রুটটা তো উঠে যাবে, তাই নাকি? তাহলে বলো এবার 37-এর বর্গ কত হয়? 37-এর বর্গ কত হচ্ছে আমাদের বলবে 1369। তাহলে আমরা কত করবো এখানে 1369 বসিয়ে দেবো, 1369। বোঝা গেছে? তাহলে এবার এখান থেকে না তোমরা একটু উপস্থিত বুদ্ধি লাগাবে, হ্যাঁ, যে দৈর্ঘ্য আর প্রস্থ এমন কোন দুটি সংখ্যা গুণ করলে, মানে দৈর্ঘ্যটাকে বড় রাখতে হবে আবার প্রস্থকে ছোট রাখতে হবে, গুণ করলে 420 আসবে, আবার বর্গ করে যদি যোগ করে দাও তাহলে 1369 আসবে। দেখো যারা একবারে বের করতে পারবে না তারা কি করবে, 420-কে সিঁড়ি ভাঙবে, এইভাবে এইভাবে সিঁড়ি ভেঙে দুটো সংখ্যা এখান থেকে বের করবে। বোঝা গেছে? একটা বড় সংখ্যা বের করবে, একটা ছোট সংখ্যা, ওই দুটোকে গুণ করে যেন 420 আসে এবং বর্গ করে যোগ করে যেন তোমাদের 1369 আসে। বোঝা গেছে কি বললাম? দেখো এখানে 0 আসতে হবে ইউনিট ডিজিট, এখানে 9 আসতে হবে। তার মানে আমার যদি 0 আসতে হয় তার মানে 5 তো থাকতেই হবে, 5 আর 2 তো আমার আসতেই হবে কনফার্ম, তাই নয় কি? 5 আর 2 তো আসতে, তবে 5 2 10, 0 পেয়ে যাবো। তাহলে দেখো এবার 5-এর বর্গ করলে 25-এর একক সংখ্যা কত পেয়ে যাচ্ছি 5, 2 এর বর্গ করলে কত যাচ্ছি 4, 5 আর 4 যোগ করে ইউনিট ডিজিট 9 পেয়ে যাচ্ছি। তাহলে এবার এখানে কত নেবো যাতে আমাদের কাছাকাছি আসে? দেখো তাহলে আমরা এখানে 35 নিই, এখানে 12 নিই। দেখো তাহলে 35 আর 12 যদি গুণ করি তাহলে 420 চলে আসছে। আবার 35 আর 12 যদি বর্গ করে যোগ করে দাও তাহলে 35-এর বর্গ আসে কত আমাদের 1225, আর 12-এর বর্গ 144। দেখো তো 1369 আসলো, বলবে হ্যাঁ অবশ্যই। তাহলে দৈর্ঘ্য কত পেয়ে গেছি 35, প্রস্থ কত পেয়েছি 12। তাহলে এবার কি বলেছে দেখো, বলেছে প্রতি মিটারে এত টাকা হারে প্লটের চারপাশে বেড়া দেবে। আচ্ছা বলো তো চারপাশ যদি বেড়া দেয় তার মানে কি বরাবর বেড়া দিচ্ছ তুমি, পরিসীমা বরাবর। তাহলে পরিসীমার ফর্মুলা কি বলবে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, তাই নয় কি? তাহলে এটা হচ্ছে পরিসীমা। তাহলে 2 দৈর্ঘ্যের মান কত বলবে, দৈর্ঘ্যের মান তো আমাদের 35 পেয়েছি, প্রস্থের মান কত 12। তাহলে 35 আর 12 যোগ করো কত চলে আসছে দেখো। আচ্ছা 2টাকে এখান থেকে ক্যান্সেল আউট করে দিই আমি, হ্যাঁ একবারে করে দাও। এই নাও 2 ইন্টু তাহলে 5 আর 2 চলে আসছে 7, নাও 47, আর 47 দূরে চলে আসছে কত তোমাদের 94। তাহলে পরিসীমা কত পেয়েছি 94। তা বলেছে যে প্রতি মিটারে এত টাকা, তার মানে 1 মিটার যদি এত টাকা খরচ হয় তাহলে এত মিটারে কত খরচ হবে, তাহলে বলবে এর সাথে আমি কি করব 37.50-কে কি করব গুণ করব। ব্যাস তাহলে এর সাথে 37.50 তুমি গুণ করে দাও তাহলে তোমাদের কারেক্ট অ্যান্সার চলে আসে। দেখো তুমি যদি র্যান্ডমলি যদি গুণ করে দাও যে 30 আর ওখানে 9 মানে 3 9 27, যা হোক তোমার 27-এর একটু ওপরেই যাবে, কাছাকাছি যাবে। 36 তো আসবে না আমাদের, 36 দিয়ে অপশন আসছে না, 35 তাহলেও দেখো অপশন এ। এভাবেও না জাস্ট ক্লোজ সংখ্যা কাছাকাছি গিয়েও তোমরা গুণ করে সলভ করে দেখে নিতে পারো। বোঝা গেছে কি বললাম? দেখবা আরামসে তোমাদের মিলে যাচ্ছে। তাহলে 94 ইন্টু 37.5 কত হচ্ছে আমাদের 3525। ব্যাস 3525 তাহলে এই প্রশ্নের কারেক্ট আনসার। নেক্সট প্রশ্নে চলো দেখো এবার পরবর্তী প্রশ্ন 8 নম্বর প্রশ্ন কি বলেছে, যে দুই কর্মচারীর আয়ের অনুপাত বলে দিয়েছে আমাদের এত, আর ব্যয়ের অনুপাত বলে দিয়েছে এত। বলেছে যদি প্রত্যেকে এত টাকা করে সঞ্চয় করে তাহলে তাদের মাসিক আয়ের যোগফল কত। দেখো এই টাইপের প্রশ্ন এনটিপিসির প্রশ্ন, দেখো এই টাইপের প্রশ্ন কিভাবে তোমরা কত তাড়াতাড়ি ফাস্ট সলভ করতে পারবে, কিভাবে সলভ করবে, এই কারণে বলি যে প্রত্যেকটা ক্লাসটা সম্পূর্ণ সহকারে মনোযোগ সহকারে দেখো, তবে তোমরা শিখতে পারবে যে প্রশ্ন আমাদেরকে কিভাবে এক্সাম হলে সলভ করতে হয়। দেখো এখানে আয়ের অনুপাত বলে দিয়েছে কত আমাদের 7:4, ব্যয়ের অনুপাত কত বলে দিয়েছে আমাদের 3:1। বোঝা গেছে কি বললাম? টেকনিকটা আগে শেখো, টেকনিকটা আগে শেখো, তারপর তোমরা প্র্যাকটিস করো। হ্যাঁ, যে তোমরা দেখো কিভাবে সলভ করবে এই টাইপের প্রশ্ন, তোমরা এদেরকে রেশিওকে কি করবে ইকুয়াল করে দাও। রেশিওকে ইকুয়াল করতে গেলে কি করবো আমরা, সর্বপ্রথমে এদের ডিফারেন্স দেখবো কত রয়েছে 3, এদের ডিফারেন্স কত রয়েছে 2। তাহলে দেখো ডিফারেন্স কি সমান আছে, ডিফারেন্স সমান নেই, তার মানে রেশিও সমান নেই। তাহলে ডিফারেন্সকে সমান করবে, সমান করবে কিভাবে, যে এদের ডিফারেন্সটা এদের সাথে গুণ করে দাও, আর এদের ডিফারেন্সটা এদের সাথে গুণ করে দাও, ব্যাস এই নাও। তাহলে 7 2 14, 4 2 8, 3 3 9, 3 1 3। ব্যাস দেখো এবার রেশিওর ডিফারেন্সটা সমান আছে। ব্যাস যখন তোমরা সমান পেয়ে যাবে তখন কি করবে, এদের মধ্যে গ্যাপ বের করো। 8 থেকে 3 বাদ দিলে কত হচ্ছে 5, আর এই 5 মানে কত টাকা তোমার জমাচ্ছে বলবে 4800 টাকা। ব্যাস 4800 টাকা এখানে বসিয়ে দাও। তাহলে এবার একে কাটো, এক কেটে দাও, দেখো কত গুণ হচ্ছে। হ্যাঁ 5 9 45,
5 9 45, 5 6 30 মানে 960। তাহলে একের ভ্যালু কত পেয়ে গেছি আমরা? একের ভ্যালু পেয়েছি 960। কি বলেছে আমাদের? তাদের মাসিক আয়ের যোগফল চেয়েছে, যোগফল। তাহলে আয় কত? 14 আর 8 দুজনার, 14 আর 8 যোগ করে কত চলে আসছে? 14 আর 8 চলে আসছে আমাদের 22। 22 তাহলে বলো এবার একের ভ্যালু যদি 960 হয় তাহলে 22 এর ভ্যালু কত হবে? তাহলে বলবে 22 এর সাথে 960 কে আমরা গুণ করব, তাহলে কত চলে আসছে? 12 ইউনিট ডিজিট আমাদের 2 আসতে হবে। আচ্ছা এগুলোতে 2 নেই, তাহলে কেটে দাও, 0 যদি কেটে দিই দেখো ইউনিট 2 আসতে হবে। আচ্ছা 2 তো আমাদের এটা তো রয়েছে, এটা তো রয়েছে, 9 দুগুণে 18, 9 দুগুণে 18, 18 গুণ করে নাও একটু, দেখো কত চলে আসছে তোমাদের। 6 দুগুণ 22 এসে গুণ করে দাও, যে 6 দুগুণ 12, 2 হাতে আমাদের 1, 9 দুগুণ 18 আর 6 দুগুণ 12, 18 আর 12 30 আর 31 এর 1, শেষে আমাদের 12 থাকতে হবে, বাহ দু জায়গায় 12 রয়েছে, 31 এর 1 হাতে 3, 9 দুগুণ 18 আর 3 চলে আসছে তোমাদের 21, তার মানে 21 12, 21 12 অপশন এ। ব্যাস অপশন এ তাহলে তোমাদের কারেক্ট আনসার চলে আসবে। বোঝা গেছে কি বললাম? তোমরা দেখো এটা র্যান্ডমলি করতে পারতাম, দেখলাম ক্লোজ ক্লোজ সংখ্যা রয়েছে, ব্যাস প্রপার গুণ করে, যেটাতে ডাউট থাকবে প্রপার পুরোটা গুণ করে দেবে। হ্যাঁ দেখো 9 নম্বর প্রশ্ন বলেছে a/b এত, b/c এত, আর তাহলে a/b/c কত হবে? দেখো রেলওয়ে এক্সামে এই টাইপের প্রশ্ন আসবে না, এটা কখনোই হতে পারে না, মানে 100% এই প্যাটার্নের প্রশ্ন থাকবে মানে থাকবে। আর সব থেকে বেস্ট টেকনিক কি জানো? সব থেকে বেস্ট টেকনিক হচ্ছে তোমাকে যা চেয়েছে সেটা দিয়েই কাজ করো। তোমার কোনো নিয়ম বা এই নিয়ম সেই নিয়ম, কোনো নিয়মের প্রয়োজন নেই, সমস্ত নিয়ম ছাড়ো মাথা থেকে। হ্যাঁ কি করবে? যেখানে দেখো a/b বলেছে, তাহলে বলো a/b এর মান কত? 3:4। এবার দেখো 3:4 কোথায় আসে? 3:4 এখানে আসবে? আসবে না, এখানে 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 এখানে, অপশন ডি তে চলে এসেছে, ব্যাস অপশন ডি কারেক্ট আনসার। বোঝা গেছে কি বললাম? কত সেকেন্ড লাগলো? আরে মুশকিল 2 সেকেন্ড লাগবে, কোনো প্রশ্নই নেই, 1 সেকেন্ড। চলো দেখো এই নাও 10 নম্বর প্রশ্ন কি বলেছে, শানদার প্রশ্ন, টপ ক্লাসের প্রশ্ন। দেখো বলেছে দুটি পেন্সিল 3টি কলমের দাম বলেছে এত টাকা, এবং 7টি পেন্সিল এবং 2টি কলমের দাম বলেছে এত টাকা, তাহলে একটি কলম এবং একটি পেন্সিলের মোট দাম কত? বাহ শানদার প্রশ্ন, প্রশ্ন একদম দারুণ। হ্যাঁ তো কিভাবে সলভ করে দেখো, তাহলে তোমাদের এখানে কি করতে হবে, যে একটি কলম আর একটি পেন্সিলের দাম বের করতে হবে আগে সবার প্রথমে। তো কিভাবে বের করবে দেখো, তাহলে বলেছে আমি তোমাদের সুবিধার্থে না একটু এখানে তুলে নিই। দেখো কি বলেছে, দুটি পেন্সিল প্লাস 3টি কলম। আচ্ছা কলমকে না আমি বোঝানোর সময় জাস্ট কে দিয়ে দিচ্ছি, হ্যাঁ যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, কে দিয়ে দিলাম কলমকে। চলো তারপরে কি বলেছে, 7টি পেন্সিল প্লাস 2টি কলম কত বলেছে? 65 টাকা। তাহলে তোমরা এখানে কি যে কোনো একটাকে না এখান থেকে ক্যান্সেল আউট করো। তাহলে আমি কলমকে ধরে আমি এখানে তুলে দিচ্ছি, তাহলে কলমগুলো যদি তুলতে হয় তাহলে কি দুটোকে আমাকে মেলাতে হবে, তাহলে একে 2 দিয়ে গুণ করো, একে 3 দিয়ে গুণ করো, 3 দুগুণ 6, 3 দুগুণ 6, ব্যাস দুটো দেখো আমাদের পজিটিভে রয়েছে, তাহলে নেগেটিভ দিয়ে দাও, ব্যাস। তাহলে এখানে নেগেটিভ দেওয়া মানে কি, সব জায়গায় নেগেটিভ দিতে হয়। এবার একে 2 দিয়ে গুণ করা মানে একেও 2 দিয়ে গুণ করা, এখানেও 2 দিয়ে গুণ করা, এখানে 3 দিয়ে গুণ মানে একেও 3 দিয়ে গুণ, একেও 3 দিয়ে গুণ, তাহলে ব্যাস এবার এটাকে ক্যান্সেল আউট করে দাও। তাহলে এখানে কত হচ্ছে দেখো, 3 7 21 আর 2 দুগুণ 4, 21 থেকে 4 বাদ দাও, 17 চলে আসবে, মাইনাস আসবে, তাহলে -17 এখানে পি বসিয়ে দাও। আর এখানে 55 দুগুণে 110 আর 65 3 কত হয়? 195। তাহলে 195 থেকে 110 বাদ দিয়ে দাও, -85, মাইনাস মাইনাস কেটে দাও, 5 17 চলে আসছে কত আমাদের? 85। তাহলে দেখো আমরা কি পেয়ে গেছি এখানে, একটা পেন্সিলের দাম কত পেয়েছি? 5 টাকা। তাহলে এবার বলো একটা পেন্সিলের দাম যদি 5 টাকা হয় তাহলে দুটো পেন্সিলের দাম কত হবে? বলবে দুটো পেন্সিল বলেছে না এখানে, তাহলে দুটো পেন্সিলের দাম কত চলে আসছে? 10 টাকা। একটা পেন্সিলের দাম 5 টাকা, দুটো পেন্সিলের দাম 10 টাকা। তাহলে বলো এবার দুটো পেন্সিল আর 3টি কলমের দাম একত্রে কত বলে দিয়েছে? 55 টাকা। তাহলে 55 থেকে যদি আমি 10 বাদ দিয়ে দিই তাহলে কত হচ্ছে দেখো, 55 থেকে 10কে বাদ দিলে চলে আসছে কত? 45। তার মানে এই যে 3টে কলমের দাম কত পড়ছে? 3টে কলমের দাম 45 টাকা পড়ছে। তাহলে একটা কলমের দাম কত পড়বে? বলবে একটা কলমের দাম আমাদের কত পড়ছে? 15 টাকা। তাহলে একটা কলমের দাম যদি 15 টাকা এবং একটা পেন্সিলের দাম 5 টাকা, তাহলে বলো তো একত্রে দাম কত হচ্ছে একটা কলম আর একটা পেন্সিলের দাম? বলবে 15 আর 5 কত? 20, আর 20 দেখো অপশন বি তে রয়েছে, ব্যাস অপশন বি কারেক্ট আনসার হয়ে যাবে। দেখো লেভেলের প্রশ্ন বোঝা গেছে, সমস্ত টাইপের প্রশ্ন তোমাদেরকে সলভ করতে হবে। হ্যাঁ দেখো এই নাও 11 নম্বর প্রশ্ন, এটা তোমাদের এনটিপিসি এক্সামের প্রশ্ন, প্রিভিয়াস ইয়ারে কিন্তু এই প্যাটার্ন প্রশ্ন এসেছে, মানে আপকামিং এক্সামগুলোতেও কিন্তু আসার সম্ভাবনাটা ভীষণ। তো কিভাবে তোমরা সলভ করবে? তোমরা এক্স ধরবে না, কারণ এফবিআই মানে কি এখানে ক্রান্তিকারী 5G কনসেপ্টের মাধ্যমে ম্যাথ সলভ করানো হয়। দেখো ক সেকেন্ড লাগে, তোমরা নিজেরা বলবে এবার ক সেকেন্ড লাগে।
দেখো বলেছে একটি ভগ্নাংশের লব তার হর থেকে 5 কাপ। লব দেখো এটা হচ্ছে আমাদের লব আর নিচে হচ্ছে কি আমাদের হর। হ্যাঁ, বলছে লব হর থেকে 5 কম আছে এখানে, না 5 কম নেই। 5 কম আছে এখানে, না নেই। 5 কম আছে, নেই। 5 কম আছে, আছে, ব্যাস রাইট, অপশন ডি। আরে এ তো একদমই ইজি প্রশ্ন। হ্যাঁ, এতটা ইজি দেওয়া ঠিক হয়নি নাকি? আর একটু কিছু একটা মানে একটু ঘোর প্যাচ দেওয়া দরকার ছিল, তাই নয় কি? এ তো কিছুই সলভই করতে হলো না। চলো যাই হোক, পরবর্তী প্রশ্ন দেখো, প্রশ্ন তুলেছে আমাদের, সলভ করতে হবে। বলেছে নিচের কোন জোড়া সংখ্যাটি সহমৌলিক সংখ্যা? দেখো কো প্রাইম নাম্বার, কো প্রাইম নাম্বার কাকে বলে এটা তোমাদের জানতে হবে, নাহলে এইসব প্রশ্ন সলভ করতে হবে। কো প্রাইম নাম্বার কি? যে এমন দুটি সংখ্যা বা তার বেশি সংখ্যার গসাগু মানে এইচসিএফ, এইচসিএফ যদি 1 হয় তবেই তাকে কি বলি আমরা? কো প্রাইম নাম্বার। বোঝা গেছে কি বলেছি? তাহলে দেখো এখানে গসাগু কত? 1 কি পাবো? বলবে না আমরা তো 2 পেয়ে যাচ্ছি, দুজনের মধ্যে 2 কমন গেছে, তাহলে একে ক্যান্সেল আউট করে দাও। এখানে দেখো দুজনের মধ্যে কত রয়েছে? আমাদের 7 রয়েছে না, তাহলে একে ক্যান্সেল আউট করে দাও। এখানে দুজনের মধ্যে 3 পাবো, ক্যান্সেল আউট করে দাও। দেখো এখানে দুজনের মধ্যে গসাগু কত পাবো আমরা? এদের মধ্যে গসাগু আমরা এইচসিএফ 1 পেয়ে যাবো। তার মানে এটাই আমাদের হচ্ছে কি? সহমৌলিক সংখ্যা। বোঝা গেছে, যাকে আমরা কো প্রাইম নাম্বার বলছি। চলো নেক্সট প্রশ্ন দেখো। বলেছে 7-এর প্রথম 21টি সরি 20টি গুণিতকের গড় নির্ণয় করো। আর এই টাইপের প্রশ্ন কিন্তু রিসেন্ট যে রেলওয়ে এক্সাম গিয়েছে সমস্ত শিফটেই বলতে গেলে একটি করে এই প্যাটার্নের প্রশ্ন এসেছে। আর এবং তোমাদেরকে আমি পরীক্ষার আগে বারবার বলেছিলাম যে এই প্যাটার্নের প্রশ্ন কিন্তু রেলওয়ে এক্সামে একটি দিয়েই থাকে, এবং তোমরা কোন 5G ট্রিক্স অ্যাপ্লাই করবে সেটাও তোমাদেরকে বলে দেওয়া হয়েছিল, তাই নয় কি? যারা দেখেছো তারা আরামসে প্রশ্ন সেকেন্ডের মধ্যে সলভ করতে পেরেছো। আর যারা নিউ ভিউয়ার্স আছো তোমাদের জন্য চলো এবার দেখো প্রশ্ন নিয়ে এসেছি। হ্যাঁ, যে বলেছে 7-এর প্রথম 21টি গুণিতকের গড়, যার বলবে সেটা তোমরা লিখে নেবে আগে। 7-এর বলবে, 8-এর বলবে, 9-এর বলবে, 6-এর বলবে, 5-এর বলবে, আর মুশকিল যার বলবে। বুঝতে পেরেছো? কটা বলেছে? 21টা। তাহলে যে কটা বলবে, যে কটা বলবে, এখানে আমাদের 20টা বলেছে, সরি 20টা বলেছে, তার মানে যে কটাই তোমাদের বলুক না কেন তোমরা কি করবে? তার পরের সংখ্যাটা যাবে। তাহলে 20টি বলেছে, 20-র পরে কত হয়? 21। বোঝা গেছে কি বললাম? যদি ওখানে 10 বলতো, 10-এর পরে কত হয়? 11। তাহলে এখানে 20 বলেছে, 20-র পরের সংখ্যা নেবো আমরা 21, ব্যাস একে 2 দিয়ে এবার ডিভাইড করবে, আর কিছু নাই। মানে যে কটা তোমাদের এখানে গুণিতক বলবে তোমরা কি করবে? তার পরের সংখ্যা নিয়ে 2 দিয়ে ভাগ করবে। অল টাইম এই টাইপের প্রশ্ন ক্ষেত্রে সব জায়গায় প্রযোজ্য। তাহলে এবার কাটো, কত চলে আসছে? 10.5। তাহলে 10.5 এর সাথে যদি আমি 7 গুণ করে দিই কত চলে আসছে? বলবে 73.5। আর 73.5 কোথায় রয়েছে? দেখো অপশন বি। এই টাইপের প্রশ্ন না বলবো উইথাউট পেন পেপার ছাড়া এক্সাম্পল সলভ করে আসবে। জাস্ট তোমাদের যে অন স্ক্রিনে এক্সাম প্রশ্ন আসবে, প্রশ্ন জাস্ট কি কম্পিউটারে দেখবে আর চোখের দেখায় দেখবে, চোখের দেখায় সলভ হবে। বোঝা গেছে 5G কনসেপ্টটি কি? যে এই টাইপের প্রশ্ন এতটা ইজিলি সলভ করা যায়, কোনো পেন পেপারের প্রয়োজন পড়বে না, রাফ কাগজের প্রয়োজন পড়বে না সলভ করতে হলে। হ্যাঁ, এই দেখো 14 নম্বর প্রশ্ন কি বলেছে? দুটি ট্রেন বিপরীত দিক থেকে যাচ্ছে। দেখো যদি বিপরীত দিক থেকে যায়, দুটো ট্রেন যদি বিপরীত দিক থেকে এভাবে আসে, তাহলে তাদের রিলেটিভ স্পিড মানে RS, রিলেটিভ স্পিড কি হয়? সবসময় স্পিড দুটো যোগফল হবে, S1 প্লাস S2। বোঝা গেছে কি বললাম? তাহলে এখানে এর গতিবেগ বলে দিয়েছে আমাদের 80, আর বি এর বলেছে কত? 70। তাহলে 80 আর 70 যোগ করে দাও, 150 কিমি পার ঘন্টা। 150 কিমি পার ঘন্টা, এটা কি পেয়ে যাবো? রিলেটিভ স্পিড। তাহলে এই 150 কিমি পার ঘন্টাকে তাহলে আমরা কি করব? মিটার পার সেকেন্ডে কনভার্ট করব। কিভাবে কনভার্ট করতে হয় অবশ্যই তোমরা সবাই জানো, যারা জানো না ক্লাস দেখে নিও প্লেলিস্ট থেকে। তাহলে 5/18 গুণ করব, ব্যাস। তাহলে এটা কিছু কনভার্ট হচ্ছে আমাদের মিটার পার সেকেন্ডে হয়ে গেল। আচ্ছা তারপরে চলো, বলেছে উভয় ট্রেন একে অপরকে 30 সেকেন্ডে সময় নিচ্ছে অতিক্রম করতে। হ্যাঁ, আর আমরা জানি কি যে ডিস্টেন্স ইকুয়াল টু কি হয় আমাদের? স্পিড ইনটু টাইম। স্পিড কত রেখেছি? এত, কত সেকেন্ডে পার করছে? 30 সেকেন্ডে। ব্যাস স্পিডের সাথে টাইমকে গুণ করে দাও, তাহলে কি পেয়ে যাবে? বলবে স্যার ডিস্টেন্স পেয়ে যাবো। হ্যাঁ, তাহলে এবারকে ক্যালকুলেশন করো, 6 দিয়ে কেটে দাও 5, 6 দিয়ে কেটে দাও 3, 3 দিয়ে 150 কাটো, কত চলে আসছে? 50, 5 5 25, 5 25 125, 125 পরে একটা মিষ্টি বসিয়ে দাও, ব্যাস। তাহলে 1250 পেয়ে গেছি কি আমি? ডিস্টেন্স, টোটাল ডিস্টেন্স, টোটালটা 30 সেকেন্ডে পার করেছে একেবারে। তাহলে টোটাল ডিস্টেন্স কত পেয়েছি? 1250। ব্যাস, তাহলে এবার তারপরে কি বলছে? যে একটি ট্রেনের দৈর্ঘ্য বলেছে 300। তাহলে 1250 থেকে যদি আমি একটা ট্রেনের দৈর্ঘ্য বাদ দিয়ে দিই, তাহলে আরেকটা কত হচ্ছে আমাদের? 950 মিটার। 950 কোথায় আছে? দেখো 950 অপশন নেই, ব্যাস অপশন এ কারেক্ট অ্যান্সার।
ক সেকেন্ড লাগবে, বড় জোর 4 থেকে 5 সেকেন্ড। আর যদি কেউ ম্যাথে যদি কমাও হয় না, যদি ক্লাসগুলোকে দেখে না, সেও আরামসে 6 থেকে 7 সেকেন্ডের মধ্যে সলভ করতে পারবে, 10 সেকেন্ড লাগবে না। হ্যাঁ, তাই নয় কি? 15 নম্বর প্রশ্ন দেখো। চলো 15 নম্বর প্রশ্ন দেখো, এই টাইপের প্রশ্নও কিন্তু আমি ক্লাস দিয়েছি। হ্যাঁ, তবু চলো একবার বলে দিই। দেখো তোমাদেরকে যদি বলা হয় যে ধরো 1.2, হ্যাঁ বললাম 1.2, তারপরে 1.12 বললাম, 1.324 যোগ করতে বললাম। হ্যাঁ, বললাম যে এদের এবার যোগ করো, তাহলে তোমরা দেখো যে এখানে লাস্ট ডিজিট কত, 4, লাস্ট ডিজিট যা আছে তাই বসে যাচ্ছে। তারপরে সেকেন্ড ডিজিট কি হচ্ছে আমাদের, 2 2 4, ব্যাস দেখো 4 বসে যাচ্ছে, তাই নয় কি? তারপর দেখো আমাদের লাস্ট 3 ডিজিট পয়েন্টের পরে 3 ঘর আছে না, তাহলে দেখো আমাদের যেটা উত্তর হবে যোগ করে 3 2 5 6, দেখো এখানেও পয়েন্টের পরে 3 ঘরই আসবে, পয়েন্টের পরে 3 ঘর। তাহলে আমরা কি দেখব যে আমাদের পয়েন্টের পরে সবচেয়ে বেশি ঘর কত রয়েছে, পয়েন্টের পরে সবচেয়ে বেশি ঘর রয়েছে এখানে রয়েছে, দেখো কত বলবে, পয়েন্টের পরে সব থেকে বেশি রয়েছে আমাদের এখানে 3 ঘর রয়েছে। তার মানে আমাদের পয়েন্টের পরে 3 ঘর আসতে হবে, পয়েন্টের পরে সবারই 3 ঘর রয়েছে, এ 3 ঘর নেই, একে ক্যান্সেল আউট করো। হ্যাঁ, ক্যান্সেল আউট করে দিলাম। এবার কি দেখব আমরা, এবার দেখব আচ্ছা 8.8। হ্যাঁ, তাহলে আমাদের লাস্ট ইউনিট ডিজিট দেখি এবার, ইউনিট ডিজিট পয়েন্টের পরে 1 ঘর, পয়েন্টের পরে 2 ঘর, পয়েন্টের পরে এটাও 2 ঘর, তাহলে পয়েন্টের পরে 3 ঘর, তার মানে ইউনিট ডিজিটের মধ্যে কত আসতে হবে, 8 আসতে হবে। তাহলে ইউনিট ডিজিট 8 তো এখানে রয়েছে, ব্যাস অপশন সি, অপশন সি কারেক্ট आंसर। কি বললাম বুঝতে, যেমন দেখো এখানে যদি এটাকে অ্যাড করি, ইউনিট ডিজিট কত রয়েছে লাস্ট, পয়েন্টের পরে যেটা সবচেয়ে বেশি সেটাই তো ইউনিট ডিজিট আসবে। বোঝা গেছে কি বললাম আমি? ক্লিয়ার এবার সবার পুরো কনসেপ্ট? নো ডাউট? ডাউট কমেন্ট বক্স ওপেন, কমেন্ট করো, নেক্সট ক্লাসে চলে আসবো। টেনশন নেই তোমাদের, তোমাদের শুধু একটি কাজ, সেটা কি, তোমাদের প্রিয় পরিবার এফবিআই কে যতটা পারবে ক্রান্তিকারীর মতো ছড়িয়ে দেবে, তবেই দেখবে তোমাদের মাঝে এরকম শানদার শানদার ট্রিক্স নিয়ে আসবো, যাতে করে ম্যাথ না তোমাদের সবারই জলভাত হয়ে যায়। ম্যাথ দেখে যারা ভয় পেয়ে দূরে সরে যাচ্ছে না, আমি বলবো দূরে সরে যেও না, কারণ সিলেকশন নিতে গেলে তোমাকে ম্যাথ শিখে সিলেকশন নিতে হবে, আর এফবিআই এখানে ক্রান্তিকারী রূপে ম্যাথ তোমাদেরকে শিখিয়ে দেবে। ম্যাথ পারবে না, এটা কখনো হতে পারে না, এটা হতে দেব না। যদি তোমার ভেতর জেদ এবং জনুন থাকে, হ্যাঁ আমাকে কিছু একটা করে দেখাতে হবে, তো 100% তুমি পারবে। এই কারণে টাইমের কেউ টাইমটাকে নষ্ট করো না, টাইমের সঠিক ব্যবহার করো। এবং যারা রেলওয়ে জন্য স্পেশাল ব্যাচ পারচেজ করতে চাইছো, আমরা কিন্তু অলরেডি রেলওয়ের জন্য স্পেশাল ব্যাচ কিন্তু ওপেন করে দিয়েছি, অলরেডি চালু হয়ে গেছে। যারা অ্যাডমিশন নিতে চাইছো, দেখো ডেসক্রিপশনে ফিউচার বাইট ইনস্টিটিউট বলে অ্যাপস রয়েছে, অ্যাপসটিকে ইনস্টল করো, আর না হলে প্লে স্টোরে যাও, গিয়ে সার্চ করো ফিউচার ব্রাইট ইনস্টিটিউট, দেখো অ্যাপস চলে আসবে, ব্যাস ইনস্টল করো, খুবই ইজি প্রসেস, ব্যাস তারপরে পারচেজ করে নাও ব্যাচটা। বোঝা গেছে? যাই হোক, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, ক্রমাগত প্র্যাকটিস করতে থাকবে, প্র্যাকটিসের জন্য টেলিগ্রামে যুক্ত হয়ে যাবে, কিন্তু টার্গেট রাখবে, সিলেকশন আমাদের নিতে হবে, প্রচুর মেহনত করে সবাই সবাই সার্ভিস পাবে। জয় হিন্দ।